আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 61 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পুষ্পিতা একা ঘরে, মেয়েটা আবার বাজ পড়লে ভয় পায়। ঠিক বলতে বলতেও থামল নাহিদ, হুলস্থুল প্রস্তাব ছুড়ল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? নুহা এক পা বাড়িয়েছিল যেতে, থেমে দাঁড়িয়ে বলল, কি? আচ্ছা, এখন তো আকাশে বাজ পড়ছে। আমি না অনেক সিনেমায় দেখেছি, বাজ পড়লে হিরোইন ভয় পেয়ে হিরোর কাছাকাছি আসে। তীব্রকে আপনাদের বাসায় পাঠিয়ে দেব? নুহা তবদা খেল। হাসবে না রাগ করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগল সিদ্ধান্ত নিয়ে। ওকে হাঁ করে চেয়ে থাকতে দেখে বুক ফুলিয়ে হাসল নাহিদ। ভ্রু উঁচিয়ে বলল, কেমন বুদ্ধি দিলাম বলুন তো, দারুণ না? নুহা তাজ্জব বনে বলল, এই, আপনার বয়স কত? নাহিদের হাসি মুছে যায়। কেন? নুহার কিছু বলল না, অতিষ্ঠতায় দুপাশে মাথা নাড়তে নাড়তে চলে গেল। বোকা ছেলেটা কিছুই বোঝেনি। মনের মাঝে হাজারখানেক প্রশ্ন নিয়ে ঘরে ঢুকল নিজেও। অমনি সামনে পড়ল তীব্র, হাতে চায়ের কাপ নিয়ে মাত্রই ডিভানে বসেছে। নাহিদ দাঁড়িয়ে গেল। পরপরই শঙ্কা জাগল মনে, বিট্টুটা আবার কিছু শুনে ফেলেনি তো? তীব্র চাইতেই হে হে করে হাসল সে। ও অকারণেই ধমকালো, ছাগলের মতো না হেসে সামনে থেকে সর। দপ করে হাসি নিভে গেল ছেলেটার। মনক্ষুণ্ণ হয়ে বলল, এভাবে বলতে পারলি আমাকে? আমার এই হাসির ওপর ভার্সিটির কত মেয়ে ক্রাশ ছিল জানিস? তীব্রর চোখ দেওয়ালে ঝোলানো টিভিতে। নিষ্পৃহ বলল, তাহলে ওদের কারো সাথে প্রেম করতিস? শুধু শুধু লাইফটাকে হেল করার জন্যে একটা গোল্ড ডিগারকে বেছে নিলি কেন? মিথিলার কথা তুলছিস কেন? আমি তো ওকে ভুলতে চাইছি, তাই না? তীব্র কিছু বলল না। টিভি ছেড়ে মেঝের দিকে ভ্রু কুচকে চেয়ে রইল নাহিদ। নিজেই এগিয়ে আসে কাছে। সুধায়, তোর কি মন খারাপ? না। তাহলে? মেজাজ খারাপ। কেন? তীব্র বলল, কাল দুপুর থেকে পুষ্পিতাকে দেখিনি। মেয়েটা বাইরেও বেরোয় না। একটা বুদ্ধিও পাচ্ছি না ওদের বাসায় যাওয়ার। বুঝতে পেরেছে এমনভাবে মাথা ঝাঁকালো নাহিদ। বিজ্ঞের ন্যায় চিন্তার ভান করল কিছুক্ষণ। অনেকটা সময় খাটিয়ে বলল, আমিও পাচ্ছি না। তীব্র উঠে দাঁড়ায়, বলল মুখের ওপর, তোর বুদ্ধিতে চলব? তীব্রর অত খারাপ সময়ও আসেনি। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ, তাও আয়েশা খাতুন বাড়িতে নেই। খুব কাছের এক কলিগের বাড়িতে তাদের শাখার সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ভদ্রমহিলা সেখানেই গিয়েছেন, ফেরার কথা বিকেলে। অথচ আসরের আজান পড়তে না পড়তেই হুটহাট ঝড় তেড়ে এলো। বেড়ে গেল মেঘের তেজ। সেই সাথে তুফানরূপী বাতাসে কলিগের বাড়িতেই আটকে গেলেন আয়েশা। এদিকে নুহার পুষ্পিতা একা বাসায়। সন্ধে হয়নি, অথচ প্রকৃতির বুকে আমাবস্যার মতো অন্ধকার নেমে এসেছে। ধুলো বালি উড়ে আসছে হাওয়ায়। ঝড় বাতাসে জানলার কপাট একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। সাথে লাগাতার বজ্রপাত, বিদ্যুৎ চমকানো তো আছেই। পুষ্পিতার সাথে সাথে আস্তে ধীর ভয়ে গুটিয়ে আসছে নুহাও। তারপর হুট করে লোডশেডিং হলো। কাছে পিঠে কোথাও খুব জোরে বাজ পড়তেই ট্রান্সমিটার ফাটার বিকট শব্দ ভেসে এলো বাতাসে। ফাঁকা বাড়িতে দুই তরুণীর শীর্ণ বুক ছলকে উঠল অমনি। গলা ফাটিয়ে একই সাথে চিৎকার ছুড়ল দুজন। তীব্রদের ঘরের দরজা খোলা ছিল তখন। ডিভানে শুয়ে মুঠোফোনে ভিডিও দেখছিল নাহিদ। তার পাশের টেবিলে বসে নোটস ঘাটছিল তীব্র। হঠাৎ চিৎকারে ভরকে গেল ওরা। একে অপরকে দেখে ঝড়ের বেগে ছুট লাগালো বাইরে। নুহা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে। তক্ষুনি দরজা কাঠে টোকার শব্দ শোনা যায়। পুষ্পিতা ভয়ে ভয়ে বলল, কে এলো এখন? ভূত না তো? উত্তর হিসেবে ভেসে এলো একটি স্থূল ধৈর্যহীন কণ্ঠ, নুহা দরজা খোলো, আমি তীব্র। পুষ্পিতার ভয়ডর শেষ হলো। উল্টে মৃগের ন্যায় নয়নজোড়া ঝলমলিয়ে উঠল। কারো অপেক্ষায় না থেকে দৌড়ে গিয়েই ছিটকানি টেনে নামালো সে। ওপাশে দাঁড়িয়ে তীব্র। গোটা একদিন পর দেখা হলো দুজনের। ফ্ল্যাশ লাইটের কড়া আলো সোজা গিয়ে ছেলেটার মুখের ওপর পড়ে। চোখের সাদা চশমা ঝলসে যায় তাতে। হাত দিয়ে মুখটা আড়াল করল তীব্র। বলল ছোট করে, আলো নামাও। হুশে এলো মেয়েটা, হাত নামালো জলদি। ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে আসে নুহাও। স্যার, আপনি? তীব্রর কপালে ভাঁজ। এভাবে চেঁচালে কেন? পুষ্পিতা বলল,
আসলে হুট করে কারেন্ট গেল, আবার একই সাথে বাজ পড়ায় ভয় পাই গেছিলাম। আন্টি আসেনি? উহু, আটকে পড়েছে বৃষ্টিতে। নুহা বলল, স্যার আপনি বাইরে কেন? ভেতরে আসুন। মেয়েটার কথায় সংকোচ নেই আজ, কিন্তু ইতস্তত করল তীব্র। শূন্য বাসায় দুটো মেয়ে আছে, এই মুহূর্তে ওর ভেতরে যাওয়া কি ঠিক হবে? কেউ দেখলেও তো বিষয়টায় রং ছড়িয়ে ফেলবে। পরপরই চোখ পড়ল পুষ্পিতার ওপর। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে ওকে। হাতের ফ্ল্যাশটা উল্টো করে ধরায় শুভ্র কিরণ সোজাসুজি মুখে পড়ছে গিয়ে। এমনই এক ঈষৎ প্রভায় দেখেছিল সেই মেয়েটিকে। অমনি তার সব সংকোচ উধাও। টান টান বুকে লম্বা পা এগিয়ে এলো ঘরের ভেতর। কেউ যদি ব্যাপারটা দেখেও নেয়, সাথে যেন 2-4 জন লোক জড়ো করে এমন একটা মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে সে ভীতু মেয়েকে বিয়ে করে নেবে না হয়। তীব্রর পেছন পেছন নাহিদ ঢুকল। নীরব বাতায়নে হৈ হৈ করে বলল, দেখলেন মিস নুহা, কাল রাতে আমাকে ভূতের ভয় দেখালেন, অথচ নিজেই সেই ভয়ে 7 বাড়ি চেঁচিয়ে মাথায় তুললেন আজ। তীব্র সন্দেহী চোখে চাইল, কাল রাতেও তোকে ভয় দেখাইছে? কখন? হ্যাঁ, ওই তো যখন নুহা হাঁসফাঁস করে জিভ কাটল। ঢ্যাঁড়াসটা সব বলে দিল রে। খেয়াল পড়তেই কথায় দাড়ি টানল নাহিদ। আমতা আমতা করল, না আসলে কাল ঘুম আসছিল না, তাই ছাদে গেলাম, নাকি গিয়ে দেখলাম উনিও ছিলেন, তখনই আর কি। সাথে পুরু ঠোঁট টেনে হাসল সে। কিন্তু তীব্র সন্দেহ গেল না। চোখ সরু করে চোর চোর ভাব করা দুজনকেই একবার একবার দেখল সে। অথচ পুষ্পিতার এসব কিছুতে খেয়াল নেই। তার বিমোহে বুধ হওয়া নয়ন তীব্র থেকে সরছে না। পুরোটা সময় মানুষটার দিকে চেয়ে রইল সেই সুরূপা তরুণী, সদ্য প্রেমের কবলে যে দিশেহারা। তীব্র চাইতেই চট করে মাথা নমায় পুষ্পিতা। সেই ফাঁকে নাহিদকে চোখ রাঙালো নুহা। নাহিদ ঠোঁট উল্টালো আবার, বলল শব্দহীন, সরি। নুহা ওসবে মন দেয় না। তীব্রকে বলে, স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। পুষ্পিতার দিকে চোখ রেখেই বসল সে। মেয়েটার এখন ভীষণ লাজ লাগছে, মনে হচ্ছে পাত্রপক্ষ দেখতে এসেছে ওকে। কুণ্ঠা ঢাকতে কি করবে ভেবে পেল না। কোথাও যে পালাবে সেই অজুহাত নেই। অজুহাত থাকলেও বা যেত পুষ্পিতা। তীব্রর সামনে থাকতে ভালো লাগছে যেমন, তেমনি লাজে চূর হচ্ছে শরীর। কি এক অদ্ভুত যন্ত্রণা এসব। নুহার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ঝলঝলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা সবাই এভাবে ভূতের মতো বসে থেকে কি করব? তার থেকে চলুন আমরা 4 জন মিলে ট্রুথ ডেয়ার খেলি। তীব্র চোখ গোচায়, কি? ইয়ে ট্রুথ ডেয়ার? আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। মেয়েটা আর কারো অনুমতি নিল না। হুট করে ছুটে ছুটে 2টো প্লাস্টিকের চেয়ার নিয়ে এলো সাথে। 2 সোফা সেটের মাঝে বসিয়ে টি টেবিলটাকে আরো কাছে এনে বসালো। পুষ্পিতার নাহিদকে বলল, বসো সবাই। পুষ্পিতা বলতে যায়, এখন এসব? নুহা চোখ পাকায়, বস। নিরুপায়ের মতো বসল সে। তবে সিটটা ঠিক তীব্রর মুখোমুখি থাকায় গুটিয়ে গেল আরো। নুহার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ঝলঝলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা এটাকে আমি এখন হাত দিয়ে ঘোরাবো। ঘুরতে ঘুরতে বোতলের মাথাটা যার দিকে থামবে তাকে 2টো অপশন দেওয়া হবে, ট্রুথ আর ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে উত্তরে সত্যি বলা চাই, আর ডেয়ার নিলে? নাহি দাগ বাড়িয়ে বলল, যা করতে বলা হবে তাই করতে হবে। এই তো স্কুল লাইফে অনেক খেলেছি জানেন, আজকে আবার খেলবো। উফ, পুরো নস্টালজিক ব্যাপার স্যাপার। তীব্রর তাও পছন্দ হলো না। সে ট্রুথ নিলে প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু যদি ভুল উত্তর দেয় বা মিথ্যে বলে এরা বুঝবে কিভাবে? বোকা বোকা জেনারেশনের বোকা বোকা খেলা। ছোট করে ঘাড় নাড়ল তাও। নুহার মধ্যে উৎফুল্লতার কমতি নেই। সেকেন্ডে বোতল ঘুরিয়ে দিল মেয়েটা। মনে মনে প্রার্থনা করল যেন পুষ্পিতার কাছে এসেই থামে। কাকতাল্য হলেও প্রার্থনা ফলে যায়। ঘুরতে ঘুরতে বোতলের সরো মাথা ঠিক পুষ্পিতার সামনে এসেই জিরল। খুশিতে হাত তালি দিয়ে উঠল নুহা। পুষ্পিতা মিয়ে গিয়ে বলল, যা বাবা, প্রথমেই আমি? নুহা লাফিয়ে চড়িয়ে শুধায়, ট্রুথ না ডেয়ার? বল বল, তাড়াতাড়ি বল। পুষ্পিতা ভুলেও ডেয়ার নেবে না। এই নুহাকে ও হাড়ে হাড়ে চেনে। উল্টোপাল্টা কিছু একটা দিয়ে বসলে তো। বলল, ট্রুথ। নুহা তীব্রকে শুধালো, স্যার প্রশ্ন করবেন? তীব্রর ভেতরটা উসখুসে। প্রশ্ন তো 100 বার করতে চায়। থাক, চুপচাপ মাথা নাড়ল দুপাশে। নুহা হতাশ হলো একটু। সে চাইছিল তীব্র এই সুযোগে মনের কথা শুনে নিকট থেকে। নাহিদকে জিজ্ঞেস করল, আপনি করবেন? একই রকম মাথা নাড়ে সেও।
নুহা কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে আমিই করছি। তারপর একটু ভেবে বলল, আচ্ছা বল তো, এমন কি জিনিস যেটা পেলে তোর মনে হবে তুই পৃথিবীর সবচাইতে সুখী? সবাই যখন উত্তরের আশায় চেয়ে, পুষ্পিতা মাথা নোয়ালো। ছোট্ট ঢোক গিলে বলল, একটা বাড়ি। তীব্রর ভ্রু মেকে যায়, সাগ্রহে শুধায়, বাড়ি? নুহা নিজেও বেশ অবাক হলো, এরকম কিছু পুষ্পিতার মুখে ও কোনোদিন শোনেনি। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল, বাতাসের তাণ্ডবের কাছে হার মানা বদ্ধ জানলার দিক চেয়ে বলল, আমার নিজের নামে একটা বাড়ি চাই আমি। রাজপ্রাসাদ নয়, একটা ছোট্ট বাড়ি, খড়কুটোর চাল কিংবা মাটির বেড়া কিছু একটা হলেই চলবে, কিন্তু বাড়িটা হবে আমার নামে, একদম আমার নিজের, যেখান থেকে কেউ আমাকে ইচ্ছে হলেই চলে যেতে বলবে না, যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করার ভয় দেখাবে না, যেখানে 3 বেলা খেয়ে পড়ে বাঁচার খোঁটা শুনতে হবে না, উঠতে বসতে শুনতে হবে না আমি এখানকার আশ্রিতা, যে বাড়িতে কারো বোঝা হয়ে নয় আমি আমার মতো করে থাকব, না খেয়ে থাকলেও যেখানে দিন শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারব, রাতের বেলা মেঝেতে মাথা রেখে ঘুমোলেও মনে হবে আমি তো আমার বাড়িতেই আছি, এই বাড়ি থেকে কেউ আমাকে কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না, কেউ না। বলতে বলতে পুষ্পিতার কণ্ঠ ভিজে এলো, কথার শেষে এক ফোঁটা উষ্ণ জল টুপ করে গড়িয়ে পড়ল গালে, সাথে প্রচণ্ড কান্নারা বাঁধ ভেঙে ছুটে গেল গলায়। সবার সামনে মেয়েটা আর বসে থাকতে পারে না, অন্ধকারেই দৌড়ে চলে যায় ঘরে। নুহার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে, নাহিদের হাসিটাও বিলীন হয়। দুজনেই একসাথে ফিরে চাইল থম ধরে থাকা তীব্রর দিকে, যার সুতনু আদল ভাবনায় ডুবেছে, অথচ কি ভাবছে কে জানে। বেশ রাতের কথা, থমকে থমকে বাতাস বইছে বাইরে। গাজীপুরের সবথেকে উঁচু দালানের চিলেকোঠায় অন্ধকার বুক ফুলিয়ে ঘুরছে। এই তো কিছুক্ষণ হবে ঝড় থেমেছে, অম্বরের বক্ষ চিরে উড়ে বেড়ানো পুঞ্জ পুঞ্জ কালো মেঘ মিলিয়ে যাচ্ছে কোথাও। বৃষ্টি আর বাতাসের তোড়টা সামলে উঠতেই ঘরে ফিরেছেন আয়েশা। তবে আসার পর তীব্র আর নাহিদকে পাননি, ওরা দুজন সেখান থেকে আরও আগেই বেরিয়ে এসেছিল। সেই পুষ্পিতা ছুটে যাওয়ার পরপরই কথাবার্তা ছাড়া ঘরে ফিরেছে তীব্র। নুহার মন খারাপ তখন সিংহ ছাপিয়ে যায়, তার একটা সাধারণ প্রশ্নে কি থেকে কি ঘটে গেল। প্রফুল্ল বাতাবরণ বদলে গেল চোখের পলকে। এখনো বিদ্যুৎ আসেনি, ছাদের পাঁচিল চুইয়ে টুপটাপ বর্ষাপতনের আওয়াজ পরিষ্কার আসছে কানে। ঘরের এক কোণে চুপ করে বসে আছে নাহিদ, থম ধরে থাকা তীব্রর উপস্থিতি ঠিক তার পাশেই। ছেলেটার জিভে একটা টু শব্দ অবধি নেই, কি যে চলছে ওর মনে। পুষ্পিতার তখনকার কথাগুলো শুনে নাহিদের নিজের বুকটাই হু হু করছে এখনো। তাহলে বিট্টুর কি হচ্ছে? ও তো মেয়েটাকে ভালোবাসে, তবু এত শান্ত কেন? নাহিদ জড়তা ভর্তি হাতটা বাড়ালো, মূর্তি বনে থাকা তীব্রকে একটু নাড়ানোর আশায়। প্রবল শঙ্কায় ফের পিছিয়ে আনলো সেটা। এখন প্রশ্ন করলেও মুশকিল, চেতে টেতে একাকার করে দেবে। থাক বাবা, মন ভালো হলে বিট্টু নিজেই কথা বলবে। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, চুপচাপ পাশ হতে উঠে গেল। তারপর তীব্র তখনও পাথর হয়ে রইল, বিলাই চোখের চাউনি মেঝের দিকে স্থির। বাকি সব কিছু তুচ্ছ হোক, তুঙ্গে যাক, তার কানের পাশে নিরন্তর বাজছে পুষ্পিতার আওড়ানো কিছু কথা। আমার একটা বাড়ি চাই, অমনভাবেই সময় পার হয়। শুভ্র ফোনের ফ্ল্যাশ মারিয়ে ঘরময় আলো জ্বলে ওঠে, কমে আসে বাতাসের তেজ। অথচ তীব্রর ভাবনা যায় না, যে ভাবনায় কার কান বন্ধ, রুদ্ধ মাথার দ্বার। নাহিদ খেতে ডেকে ডেকে ক্লান্ত হয়ে শেষে নিজেই খেয়ে নিল, অথচ এক চুল নড়ে না তীব্র। হঠাৎই কি ভেবে নিচ থেকে চোখ তুলে দেওয়ালে ফেলল সে। টান টান শ্বেত ললাট গুছিয়ে ভাবল কিছু একটা, চট করে ফোন তুলল হাতে। কারো নম্বরে ডায়াল করতেই রিং বাজল গিয়ে ঠিক গুলশানের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাসাদের অন্দরে। ঝড় বৃষ্টি মাথায় তুলে মিনিট কয়েক আগে বাসায় ঢুকেছেন জামশেদ। লুৎফাকে কড়া 1 কাপ কফি দিতে বলে কেবল বসেছেন বিছানায়, শরীর জুড়ে ক্লান্তি। এই বন্যার মধ্যেও দুদণ্ড জিরোনোর জো নেই, ঠিক সংসদে গিয়ে হাজিরা দিতে হয়েছে। রিংটনের শব্দ শুনে বিরক্ত হন ভদ্রলোক, এত রাতে আবার কে? জিভের ডগায় সূচক শব্দ তুললেন তিনি। ফোন তুলতেই ঘরে ঢুকলেন লুৎফা। স্ত্রীর বাড়িয়ে দেওয়া মগটা হাতে নিতে নিতে স্ক্রিনে চোখ বোলালেন জামশেদ। তীব্রর নামটা দেখে খুব আয়োজন করে ভ্রু গুছিয়ে গেল। একটন নয়, বিস্ময় ছাপালো অনেক দূর। এই ছেলে তাকে নিজে থেকে শেষ কবে কল করেছে আঙুলের কর গুনলেও মনে পড়বে না। রিসিভ করার আগে এক পলক স্ত্রীর দিকে চাইলেন তিনি, বললেন, তুমি গিয়ে টেবিলে খাবার বাড়ো, আমি কথা শেষ করেই আসছি। বরাবরের বাধ্য নারী লুৎফা, এবারেও ঘাড় কাত করে নিশ্চুপ চলে গেলেন। জামশেদ ফোন কানে গুজে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি নিজে থেকে কল করলে আমায়? তীব্ররাজকে তেরাবর্ত নেই, সোজাসুজি বলল, একটা দরকারে ফোন করলাম। সে কি দরকারে নাকি আমিই তোমাকে স্মরণ করি, এমন কথাই বলে গেলে না সেদিন? তা আজ হঠাৎ নিজেই এই কাজ করছো? তীব্র চোখ বুজে শ্বাস ফেলল।
আপনার ছেলে না, রক্ত বলে কথা, গরম হলে টকবক তো একইভাবে করবে। টেরা কথা কোনোদিন ছাড়বে না, তাই না? ও একটু চুপ থেকে বলল, যেটা বলার জন্য ফোন করা সেটা বলি। বলো, শুনে ধন্য হই। বাবার শ্লেষটুকু কানে নিল না তীব্র, বলল নিজের মতন, আপনি সেদিন আমাকে একটা কাজের কথা বলছিলেন না, জমি নিয়ে কোনো একবরের সাথে ঝামেলা হচ্ছে, সেই কাজটা আমি করে দেব। বিস্মিত জামশেদ মাথা ঝাড়লেন। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে নিশ্চয়ই। কি, নিজের বেতনের টাকায় ক্লাবে যেতে পারছো না? তা গাজীপুরে ক্লাব আছে তো? তীব্রর ভারী মেজাজ খারাপ হলো, কণ্ঠ পুরু করে বলল, আপনি আগে আমাকে শেষ করতে দিন, এসব খোঁচাখুচি পরেও করা যাবে। এতক্ষণে সিরিয়াস ইস্যু মনে হলো জামশেদের। নিজেও কিছুটা নড়ে চড়ে বসলেন। হ্যাঁ বলো, শুনছি, কি শর্ত, কি চাই? তীব্র সময় নিল, বুক ফুলিয়ে ভারী দম ঠেলল। গাজীপুরে একটা ফ্ল্যাট চাই আমার। হেসে ফেললেন তিনি, দুপাশে মাথা নেড়ে বললেন, ঠিক সেই জায়গায় এসে দাঁড়ালে তাহলে? আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এসব হবে না। সারা জীবন রাজপ্রাসাদে ঘুমিয়ে ভাড়া বাসায় থাকা মুখের কথা নয়। তীব্র পরাস্ত কণ্ঠে বলল, দেখুন মন্ত্রীমশাই, আমার হাতে সময় নেই। কাজটা করার জন্য কবে কখন আসতে হবে বলুন। ছেলের কণ্ঠস্বরে কপাল টানটান করলেন জামশেদ। আগের চেয়েও মুখভঙ্গি গুরুতর হল। ব্যাপারটা কি? এই কাল বলে গেল সে এসব মাস্তানিতে নেই, এখন থেকে ভদ্র ছেলের মতো শিক্ষকতা করবে। আবার আজকেই বলছে এসব, বিনিময়ে ফ্ল্যাটও চাইছে। ঘটনার জল কতদূর গড়িয়েছে, হাঁটু সমান না ডুবে যাওয়ার মতো? বাবাকে চুট দেখে তাগিদ দিল তীব্র। কি হলো, বলুন কিছু। জামশেদ গলা খাকারি দিলেন, পিতৃসুলভ গম্ভীর্যতা টেনে আনলেন কণ্ঠে, তবে নরম শোনালো কথাগুলো। দেখো তীব্র, তুমি যে মন থেকে আমাকে খুব একটা সম্মান করো না সে আমি জানি। মন থেকে কি, সামনাসামনিও করো না। তবে তুমি যাই ভাবো, তুমি তো আমার সন্তান, আমার একমাত্র বংশধর। মানো বা না মানো, তোমার জন্যই এই বয়সেও আমার এতটা দৌড়ঝাঁপ করা, যাতে নিজের শেষ বয়সে অন্তত আরামে জীবন কাটাতে পারো। কখনো নিজের মধ্যেও যেন প্রশ্ন না ওঠে তোমার বাবা তোমার জন্য কিছুই করেননি। এখন আমার যা কিছু, এসব তো তোমারই। এতদিন তুমি মাস্তানি করতে, সেটা বাবা হিসেবে আমার পছন্দ ছিল না, কিন্তু কিছু কাজের ক্ষেত্রে আমি বাইরের লোককে ভরসা করতে পারতাম না বলেই সেসব করতে দিতাম। কিন্তু যখন তুমি মাস্তানি ছাড়ার কথা একবার মুখ থেকে বের করেই ফেলেছো, একটা সুস্থ জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, তখন আমি আর তোমাকে আগের পথে ফেরত নিতে চাই না। আমার কোনো কাজ তোমার করতে হবে না। ফ্ল্যাট লাগলে বলো, আমি এমনিই দেখে দিচ্ছি। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল তীব্র। প্রথম দফায় বাবার এত কোমল সুর কান দুটো মেনে নিতে পারেনি। চোখ মুখ থম করে বসে রইল কিছুক্ষণ। জামশেদ নিজেই বললেন, কোন দিকে ফ্ল্যাট দেখে দেব জানিও? এখন যেখানে আছো তার আশেপাশে, নাকি তোমার কলেজের কাছাকাছি? বাবার প্রতি ভেতরটায় একরাশ ভালো লাগায় ছেয়ে জ্বালেও তীব্র শক্ত কণ্ঠ টলেনি। থমথমে ভঙ্গিতে জানালো, আমি নিজে বেছে নিতে চাই। বেশ তো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। তীব্র বলল, টাকাগুলো আমি আপনার থেকে এমনি এমনি নিতে চাই না ড্যাড, এই টাকা আপনি আমাকে ধার দিচ্ছেন। জামশেদ হোঁচট খেয়ে বললেন, মানে আমার তোমার মধ্যে আমার এসব ধার দেনা শব্দ আসছে কেন? আমি তো বললাম। ও কথা টেনে নেয়, আসছে তার কারণ আছে ড্যাড। এই ফ্ল্যাটটা আমার বিশেষ কারণে দরকার, যেটা আমার জীবনের বিশেষ কারোর জন্য নেব আমি। তাই এখানে আমার বাবার টাকা ক্ষমতা কোনো কিছুকেই আমি কাজে লাগাতে চাই না। জামশেদের মেজাজ চটে গেল। কার জন্য নেবে শুনি? তুমি তো আবার খুব ত্রাণকর্তা ভাবো নিজেকে, ওই উচ্ছন্নে যাওয়া ছেলেগুলোর কাউকে দেবে? তীব্র মুখের উপর বলল, সেসব তো আপনার জানার দরকার নেই। আপনি আমাকে টাকা লোন দিচ্ছেন, আমি সেটা শোধও করে দেব। তাহলে টাকা আমি কোথায় খরচ করব সেটা জেনে আপনার খুব একটা লাভ হবে না। জামশেদ বিদ্রুপ করে বললেন, তা কিভাবে দেবে শুনি? তোমার ওই বেতন দিয়ে? মোটে ওই কটা টাকা পাও তা দিয়ে একটা ফ্ল্যাটের টাকা শোধ করবে ভাবছ? এতটা বোকা তো তোমাকে ভাবিনি তীব্র। বয়স বাড়ার সাথে দেখছি বাচ্চামোটাও দিন দিন বাড়ছে তোমার। হ্যাঁ তাই, প্রতি মাসে আমার বেতনের বড় অংশটা আমি আপনাকে পাঠিয়ে দেব, তাতে যদি কয়েক 100 বছর লাগে লাগুক। তীব্র রেজা তালুকদার মরার আগের দিন হলেও আপনার পুরো টাকা শোধ দিয়ে যাবে। এ আবার কি কথা? তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।